আমরা কি পদক্ষেপ নিয়েছি? বাংলাদেশে কর জালিয়াতি, কর রেয়াত দেওয়া, কর ফাঁকি দেওয়া, এইসব কারণে আমাদের প্রয়োজনীয় রেভিনিউ আসে না। সে কারণে আমরা অটোমেশনের মধ্যে গিয়েছি, কর জালিয়াতি, কর ফাঁকি এবং কর রেয়াত এগুলো যাতে বন্ধ করা যায়, যার ফলে উন্নতি দেখা যাচ্ছে ইতিমধ্যেই। এবং অটোমেশন খুব দ্রুত সম্পন্ন হবে। একটু আগেই এই এনবিআর অটোমেশনের সহ আরও 5টি প্রতিষ্ঠানের অটোমেশনের যে কর্মসূচির উদ্বোধন, সেইগুলো প্রোগ্রাম থেকে আমি এসেছি। সেই জায়গা থেকে বলতে পারি যে অটোমেশন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে এই বাজেটের যে অর্থায়নের লক্ষ্যমাত্রা অভ্যন্তরীণ আয় থেকে করা হচ্ছে, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব এবং সেই পথেই আমরা এগিয়ে যাব। ট্যাক্স বেস বাড়ানো হয়েছে, ট্যাক্সের কিন্তু উপরের দিকে বাড়ানো হয়নি। এখন অনেকেই ট্যাক্স বেস যখন বাড়ানো হয় তখন আবার কার কার কাছে গেলেও মুদি দোকানদার কাঁচা বাজার পর্যন্ত যাবে কিনা সে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উদ্বেগ নিঃসন্দেহে আমাদের প্রকাশ করতে হবে, কেননা জনগণকে আমাদের স্বস্তিও দিতে হবে। কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে এই ট্যাক্স বেস বাড়ানো হয়েছে এবং প্রাথমিকভাবে যাতে দক্ষতার সাথে এই ট্যাক্স আদায় করা যায় তার জন্য ফ্ল্যাট রেটে সামর্থ্য অনুযায়ী এটা নির্ধারণ করা হবে। এবং সবশেষে যেটা বলবো যে এনবিআর রাজস্ব আদায়ের ক্ষেত্রে নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন দুটোকে আলাদা করে, নীতি নির্ধারণকে পুরোপুরি আমলাতন্ত্র মুক্ত করে এই বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে এই নীতি নির্ধারণী জায়গা তৈরি হবে। কারণ বাংলাদেশে রাজস্ব আদায়ের অন্যতম সংকটের উৎস হচ্ছে এই রাজস্ব নীতির জায়গা। 3টা গুরুত্বপূর্ণ নীতিগত জায়গা নেওয়ার কারণে এইটা আমরা স্পষ্ট করে বলতে পারি। এবং রাজস্ব ফাঁকি, রাজস্ব এই যে রেয়াত দেওয়া, এই সমস্ত কিছু বন্ধ করার দৃঢ় উদ্যোগের কারণে আমরা স্পষ্ট করে বলতে পারি যে এই অর্থ বছরে, আগামী অর্থ বছরে আমরা যে লক্ষ্যমাত্রা ঠিক করেছি সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এবং খেয়াল করবেন, ঋণ নির্ভরতা নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু ঋণ নির্ভরতা, ঋণ ছাড়া, বাজেট ঘাটতি ছাড়া বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থায় কোথাও বাজেট হয় না। কথা হচ্ছে যে আমরা কি ঋণ নির্ভরতার দিকে যাচ্ছি? আমরা কি রাজস্বকে কনস্ট্যান্ট একটা জায়গায় আটকে থাকা অচলাবস্থার মধ্যে রেখে ক্রমাগত ঋণ বাড়িয়ে যাচ্ছি? মোটেই তাই না। বরং অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধির যেমন পরিষ্কার নীতিগত অবস্থান আছে, অন্যদিকে ঋণ নির্ভরতা কমানোর স্পষ্ট ইঙ্গিত আছে, যেটা আপনারা এই বাজেটের প্রকাশিত গ্রন্থগুলো, নানা রকম যে দেখানো হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা কিভাবে এই ঋণ নির্ভরতা কমাবো। এই আগামী অর্থ বছরে শতাংশ আকারে যা ঋণ করা হচ্ছে সেটা পূর্ববর্তী অর্থ বছরের চাইতে কম, এবং এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা একটা রেশনাল নির্ভরতার দিকেই অগ্রসর হব। এইটা হচ্ছে বাজেটের নীতিগত জায়গা। তাহলে বাজেটের প্রধান দিকটা হচ্ছে যে একটা বাজেট নিছক আর্থিক বিবরণী হয় না। এটা আমরা সবাই বলি, এখানে বহুবার বলা হয়েছে যে বাজেটের মধ্যে একটা দেশের আর্থসামাজিক রাজনৈতিক নীতির প্রতিফলন থাকে। এই বাজেটে এটা বিশেষ করে বলতে হবে যে একটা সরকার দায়িত্ব নিয়েছে, সংগ্রামের মধ্যে দিয়ে এসছে, অনেক আত্মত্যাগ, রক্ত তার প্রতি দায়বদ্ধ আছে, এবং সেই কারণে ওই 31 দফা যে লক্ষ্যমাত্রা ছিল তার আলোকে যে নির্বাচনী ইশতেহার তৈরি হয়েছে এবং সেই নির্বাচনী ইশতেহারের যে পরিকল্পনা প্রকাশিত হয়েছে, বাজেটটা যাতে পুঙ্খানুপুঙ্খভাবে তাকে প্রতিফলিত করে তার জন্য মাননীয় অর্থমন্ত্রী তো বটেই, খোদ মাননীয় প্রধানমন্ত্রী ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন প্রতিটি জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। এবং আমরা আবারও বলি, বাজেট প্রক্রিয়ার সাথে কিছুটা যুক্ত থাকার ফলে আমি এটা সাক্ষ্য দিতে পারি যে এইটা বাংলাদেশে একটা দৃষ্টান্ত হয়ে আছে এবং ভবিষ্যতে থাকবে। এইটা একটা ভবিষ্যৎমুখী বাজেট। আবারও বলেছি, সমৃদ্ধ পুনর্গঠনের দিকে যাওয়ার প্রাথমিক ভিত্তি, এবং সে কারণেই একটা সিগনিফিক্যান্ট প্যারাডাইমিক শিফট। আগেকার বাজেটগুলোর চাইতে এই বাজেট পরিষ্কার করে প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে একটা নীতিগত অবস্থান নিয়েছে।